This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। টিভি9 বাংলার খবরের জোর। বাংলাদেশি নিউটনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ। ওপারে কোটা আন্দোলনকারীর নাম বাদের নির্দেশ দিয়েছে জেলা শাসক। বড় খবর নিঃসন্দেহে, ডিটেল নেব। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শুভেন্দু, এতদিন নাম ছিল, এখন কেন নাম বাদ দেওয়ার জন্য জেলা শাসকের এই সুপারিশ? মানে সংবাদ মাধ্যম খবর করবে, তারপরে এগুলো নজরে আসবে? দেখো, একেবারেই টিভি9-এর খবরের জের। এই খবর আমরা প্রকাশ্যে আনার পর কিন্তু নড়ে চড়ে বসেছিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, এই নিউটন দাস বাংলাদেশের কোটা আন্দোলনের মুখ, সে কিভাবে ভারতবর্ষ অর্থাৎ কাকদ্বীপের ভোটার তালিকায় নাম তুলে ফেললো এবং তার ছবি দেখা যাচ্ছে কোটা আন্দোলনে রয়েছে। সেই ছবি যখন ভাইরাল হলো, আমরা যখন প্রকাশ্যে নিয়ে এলাম, তখন কিন্তু নড়ে চড়ে বসলো দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। শুধু একবার নয়, দফায় তদন্ত করা হয়েছে, যে দুদফায় কাকদ্বীপ মহকুমা শাসক বিএলও পাঠিয়ে নিউটনের দাদা তপন দাসের বাড়িতে খোঁজ খবর নেয়, তদন্ত নেয়, কবে এসেছিল নিউটন, কার মাধ্যমে এদেশে এসেছিল এবং কিভাবে ভোটার তালিকায় নাম তুললো, সমস্ত তথ্য নেওয়ার পর কাকদ্বীপ মহকুমা শাসক এটা দক্ষিণ 24 পরগনার নির্বাচন কমিশনকে, নির্বাচন দপ্তরে পাঠায় এবং নির্বাচন দপ্তর সেটা রাজ্য নির্বাচন কমিশনকে জানায়। এরপরই তোড়জোড় শুরু হয়, নিউটনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, অর্থাৎ বাদ দেওয়ার জন্য একটা নির্দেশ চলে এসছে। তুমি জানো, এই নিউটনের ঘটনা প্রকাশ্যে আসার পর একেবারে কিন্তু কাকদ্বীপে একটা বিতর্কের ঝড় ওঠে, কারণ নিউটন ছায়া সঙ্গী ছিল কাকদ্বীপেরই ছাত্রনেতা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার ওই সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের ছায়া। দেবাশিসের বিরুদ্ধে আবার তারই দলের একজন নেতা তিনি অভিযোগ করেছেন যে দেবাশিসের বাবা মা বাংলাদেশি, দেবাশিসের বউ যিনি পঞ্চায়েত প্রধান তিনিও বাংলাদেশি। অর্থাৎ এই বাংলাদেশি ইস্যুতে তৃণমূলে আড়াআড়ি ভাগ আমরা দেখেছিলাম। নজর থাকবে, নজর রাখো। দেখুন, ভোটার তালিকায় নাম তুলতে গেলে কিংবা পাসপোর্ট করতে গেলে সবার আগে যে ডকুমেন্টসের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। নিশ্চয়ই মনে আছে আপনাদের, কয়েকদিন আগে আমরা খবর দেখিয়েছিলাম গোসাবার পাঠানখালী পঞ্চায়েতে, সেখানে 3,500 বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল, ভুয়ো বার্থ সার্টিফিকেট। আর ইস্যু যিনি করেছিলেন তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে, তার নাম গৌতম সর্দার। আর এবার যে খবর আমরা পাচ্ছি, মাসে বেতন 3,500, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত 3.5 কোটি টাকা। কোথা থেকে এলো? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। কি মনে করছেন গোয়েন্দারা, কোথা থেকে এলো টাকাটা? শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে এই গৌতম সর্দার সে কিন্তু এই পাঠানখালী পঞ্চায়েতের একজন চুক্তিভিত্তিক কর্মী ছিল। আর এই চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজের জন্য তার জন্য মাসে বরাদ্দ ছিল 3,500 টাকা, কিন্তু এই গৌতম সর্দারের ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 3 কোটিরও বেশি অঙ্কের টাকা। এমনই তথ্য কিন্তু হাতে উঠে এসছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের। আর সেখান থেকে কিন্তু তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে ভুয়ো সার্টিফিকেট বা ভুরি জাল জন্ম শংসাপত্র যে সে দিনের পর দিন তৈরি করে দিয়েছিল, তার বিনিময়েই এই আর্থিক লেনদেন হয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেটাই কিন্তু যাচাই করার কাজ চালাচ্ছেন। এবং সেক্ষেত্রে আরও যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে বাসন্তীতে থাকা একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে গৌতম সর্দারের, আর সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু এই বিপুল অঙ্কের টাকা জমা রয়েছে। এবং সেক্ষেত্রে আরও যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে 2022-23 সাল থেকেই গৌতম সর্দারের আয়ের সঙ্গে সঙ্গতিহীন টাকার অঙ্ক বাড়তে থাকে, এমনকি 2024 সালে গিয়ে সেই অঙ্কটা অনেকটাই বেড়ে যায়। এমনকি 2025 সালে এই বর্তমান সময়ে এসে তদন্তকারীরা তাকে গ্রেপ্তার করার পর তার যখন ব্যাংক লেনদেন খতিয়ে দেখতে যায়, তখন দেখা যায় যে তার অ্যাকাউন্টে প্রায় 3 কোটি টাকারও বেশি অঙ্কের নগদ টাকা জমা রয়েছে। এবং সেক্ষেত্রে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, বিভিন্ন সময় যেটা তদন্তকারীরা মনে করছেন, এই যে ভুয়ো বার্থ সার্টিফিকেট সে তৈরি করে দিত, তার বিনিময়ে যে বিভিন্ন এজেন্ট বা সাব এজেন্ট রয়েছে তাদের কাছ থেকেই এই টাকা পেয়েছিলেন। এমনকি অনেক সময় যেটা দেখা যাচ্ছে যে অনলাইনে, দেখো তাহলে সেক্ষেত্রে অনুমান করতে হবে যে 3,500-এর বেশি বার্থ সার্টিফিকেট তৈরি করেছিল, অথবা যে টাকাটা নিয়েছিল সেটা 10,000-এর থেকে অনেকটাই বেশি, যদি সাব এজেন্টদেরও টাকাটা দিয়ে থাকে। নজর থাকবে যে কত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল কিংবা কত টাকা তোলা হয়েছিল। পাকিস্তানি আজাদ মল্লিক, তার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই আজাদ মল্লিকের হাত ধরে ভোটার লিস্টে 78 জন বিদেশির নাম। সন্দেহজনক ওই 78 জন বিদেশি সম্পর্কে তথ্য জানতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছে ইডি। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, 78 জন বিদেশি মানে তারা কোন দেশের? বাংলাদেশ নাকি পাকিস্তানের? তারা কোথায় কোথায় থাকতো, এখনো পর্যন্ত কি জানা গেছে? ইডির আশঙ্কা, প্রথমে যে চিঠিটি ইডি পাঠায় সেখানে 55 জন এবং পরে 23 জনের নামের উল্লেখ করা হয়েছে।
মূলত উত্তর 24 পরগনার রানাঘাট এবং ওই এলাকার আরো বেশ কিছু এলাকার মধ্যমগ্রাম সহ বেশ কিছু এলাকার নামের তালিকা দেওয়া হয়েছে। সেখানেই এই বাসিন্দারা রয়েছেন যাদের ইতিমধ্যেই ভারতীয় যে নাগরিকত্ব সেই ভোটার কার্ড সেটা রয়েছে। ইডির যে প্রশ্ন রয়েছে যে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে আজাদ মল্লিক সে একজন পাকিস্তানি নাগরিক যে যথেষ্ট পারদর্শী ভুয়ো জাল পাসপোর্ট এবং জাল ভোটার আইডি কার্ড তৈরি করতে, একই রকম ভাবে নিউটনের নাম এসছে যার নাম ইতিমধ্যেই নির্বাচন কমিশন বাদ দিয়েছে। বাকি যে 78 জন যেটা দুটো চিঠির মাধ্যমে ইডি উল্লেখ করেছে তারা আদতে কবে এই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাতে পেরেছে এবং তারা আদতে কোথাকার বাসিন্দা, তাদের সঙ্গে কি সত্যি এদের কোনো যোগ রয়েছে, এই সমস্তই খতিয়ে দেখা হচ্ছে। তবে আশার খবর যেমন ভাবে নিউটনের যে ভোটার কার্ড সেটা বাতিল করা হয়েছে, এদের তদন্ত যদি কারো সেই রকম ভাবে নাম উঠে আসে এখানকার নির্বাচন কমিশন দপ্তরে সেটা সেই মুহূর্তে বাতিল করে দিতে পারবে। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে কুকথা কাণ্ডের পর আজ শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল। সুব্রত বক্সির ডাকা বৈঠকে যোগ দিতে আসছেন অনুব্রত। 21 জুলাইয়ের প্রস্তুতি বৈঠক রয়েছে আজ। সুব্রত বক্সির নেতৃত্বে ভবানীপুরে পার্টি অফিসে এই বৈঠকে উপস্থিত থাকবেন সব জেলা সভাপতি, চেয়ারম্যান এবং থাকবেন উত্তর কলকাতা এবং বীরভূমের কোর কমিটির সদস্যরা। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, দুটো প্রশ্ন চট করে রাখি। 26-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাই, 21-এর মঞ্চ বারংবার বিভিন্ন স্লোগান তুলেছে, সময় পাল্টিয়েছে। 21-এর মঞ্চ স্লোগানও পাল্টিয়েছে সময় অনুযায়ী। এবারে কি স্লোগান, মানে কোনো আলাদা গুরুত্ব রয়েছে কি? 1, 2 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনুব্রত মণ্ডল কুকথার পর আজ প্রথমবার শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হচ্ছেন। সৌরভ। একদম একেবারেই যে 26 বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই আমরা যেমনটা দেখেছি যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই রাজনৈতিক বার্তাকে একেবারে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে এবার 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কোন দিকে তাদের বার্তা দেন, কি থাকে অভিমুখ, কি থাকে স্লোগান, এইটা নিশ্চিতভাবে স্পষ্ট হবে। 21শে জুলাইয়ের আগে সুব্রত বক্সি এরকম বৈঠক প্রতি বছরই করেন, যা আজকে আর কিছুক্ষণের মধ্যে করতে চলেছেন তার ভবানীপুরের পার্টি অফিসে, যেখানে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান এবং সভাপতিরা থাকবেন। দুটি জেলা ব্যতিক্রম, উত্তর কলকাতা এবং বীরভূম, যেখানে কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটির সদস্যরা আসবেন। কিন্তু আজকের বৈঠকের আরেকটা বাড়তি আগ্রহ রয়েছে, কারণ গালি কাণ্ডের পর আজ কলকাতায় শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল বা এই কোর কমিটির সদস্যদের নিয়ে কি আলাদা করে বৈঠক করতে পারেন সুব্রত বক্সি, কোনো বার্তা কি তাদের স্পষ্ট করতে পারেন, এই বিষয়ের দিকে নিশ্চিতভাবে একটা বাড়তি আগ্রহ রয়েছে। এমনিতে দেখতে গেলে এটা কিন্তু একটা রুটিন বৈঠক, যা প্রতি বছরই হয়ে থাকে। তবে 26-এর নির্বাচনের আগে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক নিঃসন্দেহে অবশ্যই তাৎপর্যপূর্ণ। শুভজিৎ, নজর থাকবে সৌরভ।